নমস্কার। আজ যে প্রতিবেদনটি আমি পেশ করতে চাইছি সেটা অবশ্যই আমার জীবনের সঙ্গে সম্পর্কিত বিষয়। যে জীবনের সঙ্গে অন্তত বাস্তবের কিছু চেনা গলি রয়েছে। একে যদি আপনারা গল্প হিসাবে ভাবেন, অবশ্যই গল্প নিতে পারেন বা গল্পের আকারে নিতে পারেন। যদি আপনারা ভাবেন যে এটা বাস্তবতা, তা বাস্তবতাও ভাবতে পারেন। যদি এটাকে ভাবেন যে আনরিয়েল স্টোরি, সেটাও হতে পারে। যে এখানে বসে আমি এই কথাগুলো বলছি সেটা আমার বসত বাড়ি, স্টুডিও নয়। স্টুডিও আমার আছে, সেটা বর্ধমান শহরের উপকণ্ঠে, বর্ধমান স্টেশনের সামনে পালিকা বাজার, দ্বিতীয় তল, যেখানে একটি আমার ছোটোখাটো অফিস রয়েছে, যেখান থেকে আমি সংবাদ পরিবেশন করি। আজকে যে সংবাদগুলো অন্তত স্বতন্ত্র, গণতন্ত্র, ধর্মের পক্ষ, নিজস্ব বিচার, নিজস্ব বিশ্লেষণ, নিজস্ব বিবেক এবং সবগুলোই জাগ্রত করার চেষ্টা করি আমার কণ্ঠস্বর দিয়ে এবং আমার কিছুটা মেধা দিয়ে। অবশ্য বিকৃতি মেধা নয় সেটা। 30 বছর এই পেশায় যদি আমি ধরি, 1995 সাল থেকে 2025, 30 বছর হচ্ছে। এই 30 বছর যতটা সহজ, যতটা অনুমেয়, যতটা উপলব্ধি, যতটা লড়াই, সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা, এই সব কিছুকে নিয়ে যদি আপনারা একটা কমপ্লিট শেপে আনতে চান, তাহলে মনে হয় না আমার জীবনটা খুব সহজ সরলভাবে সাংবাদিক নয়নটাক হিসাবে কেটেছে। আমি প্রতিষ্ঠিত না অপ্রতিষ্ঠিত, না সমাজ জীবনের সঙ্গে আমার কাজকর্মের কিছু উপযোগিতা আছে, বা সমাজ কিছুটা সময় উপকৃত হন, সেগুলো তো আপনারা বলতে পারবেন, আমি তো বলতে পারবো না। তো বাড়িতে বসেই যখন কথাগুলো বলছি, বসত বাড়িটার বয়স বেশি দিন নয়। এই বসত বাড়িটার বয়স 20 বছর। বাবার করে দেওয়া বাড়ি। আর আমাদের একসময় পিছনেই বাড়ি আছে, যে বাড়িটার মধ্যে এখনো আবেগ, এখনো রিক্ত সিক্ত, এখনো সেই পোড়ো বাড়িটা ভেঙে গেছে। কিন্তু প্রতিদিন জানলা যখন পশ্চিমের জানালাটা খুলি, রোদটা যখন আমাকে ঠিক করে দেয় শরীরে, তখন আমার সেই বাড়ির দিকেই চোখ চলে যায় যেখানে আমার জন্ম হয়েছে। আমরা পূর্ববঙ্গের মানুষ। আমার বাপ ঠাকুরদার বাড়ি ছিল বাংলাদেশের বরিশাল জেলার ভোলা সাব ডিভিশন। শুনেছি, বাবা, জ্যাঠা, কাকা, বড় পিসি এখন আছেন, তাদের কাছে শুনেছি। অত্যন্ত সংগ্রাম, অত্যন্ত কঠিন লড়াইয়ের মধ্যে তাদেরকে এ বাংলায় আসতে হয়েছে। যারা আজকে দাবি করেন, এনআরসি এর কথা বলেন, আমি সেই তালিকায় পড়ি না। যেহেতু আমার জন্ম বর্ধমান, আমার কর্মজীবন শুরু হয়েছে বর্ধমান, তারপর বিভিন্ন সময় উত্তরণের ক্ষেত্রে, লড়াইয়ের ক্ষেত্রে এই ভূমি আমাকে সবসময় সহযোগিতা করেছে, আকৃষ্ট করেছে। তাই জন্মভূমির প্রতি আমার একটা টান থাকবেই। আর আমাদের কাছে কলকাতাটা হচ্ছে রে কর্মক্ষেত্র ছিল। কারণ বর্ধমান থেকে কলকাতার ডিস্টেন্সটা হচ্ছে অন্তত 110, 115, 120 কিলোমিটার, যেটা সহজ ছিল না, কারণ সাবারবান এরিয়ার মধ্যে আমরা থাকতাম না। তাই প্রান্তিক বর্ধমান থেকে কলকাতায় চাকরি করতে যাওয়া, সেটা অত্যন্ত কঠিন ছিল, দুস্তর ছিল, দুর্গম ছিল। সেটা পারাবার করার ক্ষেত্রে যে সাহস, সেটা সে সময় ছিল না। বয়স অল্প, তরুণ। বাবা বামপন্থী ঘরানায় রাজনীতি করতেন। তিনি উদ্বাস্তু আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। আজকে তার কথা তো বলতেই হবে।
এবং তিনি অত্যন্ত ভালো বক্তা ছিলেন। তিনি কর্মজীবনে তার ইরিগেশন ডিপার্টমেন্ট, সেচ বিভাগে তিনি একজন খুব সামান্যতম একজন কর্মী ছিলেন। পড়াশোনা বিরাট না হলেও সেই সময় তৎকালীন যুগে নন ম্যাট্রিক মানুষ, কিন্তু পাণ্ডিত্যে ভরা ছিল। তার ডায়েরি এখনো অসমাপ্ত, বেশ কিছু লেখা যা আমি প্রতিদিন পড়ি, যা পড়ে অন্তত সেগুলো নিজেকে কোথায় কোথাও আমার খামতে, সেগুলো আমি চেষ্টা করি। এবং আপনারা যদি ভাবেন যে আমি অনুপ্রাণিত হয়েছি কার দ্বারা, অবশ্যই আমি অনুপ্রাণিত হয়েছি আমার বাবার বাগ্মী, সংযত, ব্যবহারিক জীবন ঠিকঠাক, ভালো বক্তা, সুবক্তা। পার্টি পরে তার মূল্যায়ন করেনি, সেটা তাদের পার্টির ব্যাপার। তিনি কত বড় নেতা হতে পারতেন সেটা আমার জানা ছিল। তিনি বেশ কিছু বামপন্থী নেতার সঙ্গে তার যোগাযোগ ছিল, এবং বামফ্রন্ট যখন মধ্য গগনে তখন দেখেছি তাকে, তাই মূল্যায়ন হয়নি। তাই বাবার যখন মূল্যায়ন হয়নি, খুব স্বভাবতইভাবে সাংবাদিক নয়ন রায়েরও মূল্যায়ন হয়নি, 30 বছরেও মূল্যায়ন হয়নি। আজ এই মূল্যায়নটা করবে কে? এই মূল্যায়নটা করবে বা মূল্য দেবে কে? এই মূল্য দেবে সমাজ জীবনের সঙ্গে যারা রয়েছেন। তারা সমাজবিদ হতে পারেন, তারা রাজনীতিবিদ হতে পারেন, তারা সমাজ সংস্করণ হতে পারেন, তারা এই সিস্টেমের পথ বলে দেবেন, তারাই তো হবে। তাই ব্যবহারিক জীবনের সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে তারাই ব্যবহারটা বুঝবেন। যাই হোক, সেটা ছেড়ে 1995 সাল, তখন বামফ্রন্ট ওয়ান উইন্ডো পলিসি নিয়ে এলো শিল্পায়নের পক্ষে। তখন শিল্প নিগমের চেয়ারম্যান সোমনাথ চট্টোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী তখন জ্যোতি বসু। এবং সে সময় ব্রিটিশ কনকর্ড, যা কলকাতা বিমানবন্দর নেমেছিল, লাল কার্পেট দিয়ে তারা হেঁটেছিলেন রাজ্যের শিল্পায়নের ক্ষেত্রে। অর্থাৎ ওয়ান উইন্ডো পলিসি মানে এক জানালা নীতি, যেখানে শিল্পায়নের সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এগুলো এখন বলছি মানে তখন বলতে পারতাম না, সেগুলোকে এক জায়গায় অ্যাসেম্বল করে পশ্চিমবঙ্গের এক নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছিলেন জ্যোতি বসু, এবং সোমনাথ চট্টোপাধ্যায় তিনি তখন চেয়ারম্যান ছিলেন। তো সে সময় বর্ধমান জেলায় একজন, তখন জেলা ভাগ হয়নি, একজন সাংবাদিক হিসাবে, ক্ষুদ্র সাংবাদিক হিসাবে কাজ করার সুযোগ হয়। আর সেখানেও কাটা ছিল, আমার জীবনটা পুরো কাটায় ভরা। যখনই উঠতে গেছি তখন থেকে পিছনে কাঁকড়ার মতো টেনে ধরার চেষ্টা হয়েছে। এখন যখন আত্মমূল্যায়ন করতে বসছি এবং ভাবছিও যে আমি যদি ঠিকঠাক সাপোর্ট পেতাম, হয় না, একটা সাপোর্ট দরকার হয়, তাহলে আজকে আমি অন্তত পশ্চিমবঙ্গের দিগন্তে যারা নক্ষত্র আছেন আকাশে, তাদের সঙ্গে কিন্তু আমিও আলোকিত করতে পারতাম। সেটা হয়নি, যেহেতু বাঙালি কাঁকড়া পিছন থেকে টেনে ধরে, এটা তো নিয়ম। তো যাই হোক, সে সময় ব্রিটিশ কনকর্ড নিয়ে সে সময় সিপিআইএম লিবারেশন তারা একটা আওয়াজ তুলেছিলেন যে পরিমাণ তেল পুড়েছে তাতে রাধা কিন্তু নাচেনি। এরকম একটা সংবাদ পরিবেশন করেছিলাম তৎকালীন বামফ্রন্ট পূর্ব বর্ধমান জেলা, তখন জেলা হয়নি, তখন জেলা কার্যত রিরে করে উঠেছিলেন, হই করে উঠেছিলেন। তো তখন আমার যেতে হতো অফিসটায় দেশবন্ধু নগর বাগুইঘাটিতে, উল্টোডাঙায় নামতে হতো, মানে বর্ধমান থেকে ডানকুনি থেকে উল্টোডাঙা, উল্টোডাঙার মোড় থেকে বাগুইহাটি যাওয়ার বাস, বাদিক দিয়ে কেষ্টপুর হয়ে বাগুইহাটি দেশবন্ধু নগরে অফিস ছিল, যেতে হতো। আর পাত্তা পেতাম না অফিসে গেলে, সাইডে বসেই থাকতো। তারা এখনো আছে বাংলায়, তারা রসে বসে আছেন, যারা এখন সেই সময় সংবাদ সোনার বাংলা যারা দায়িত্বে ছিলেন, তাদের মধ্যে বেশ কয়েকদিন এখনো ফলে ফুলে রসে বসে আছেন শাসক দলে বদান্যতায়। যাই হোক, চুক্তিভিত্তিক সাংবাদিক, তখন টাকাও কম, পরিমাণও কম, টাকা পেতাম না, তখন এসটিডি ছিল এবং কল করতে হতো, খবর ধরাতে হতো। সেখানেও কোনোভাবে লড়াই যখন শুরু হচ্ছে, তখন পিছন থেকে আরেকজনকে ট্যাগলাইন গুঁজে দেওয়া হলো বর্ধমান থেকে। তিনি আজ প্রয়াত হয়েছেন, সাংবাদিক বর্ধমানে, কিন্তু প্রতিদিন সংবাদ চলছে। হঠাৎ করে বিচ্ছুরণ ঘটে,
কারণ চাকরিটা থাকলো না। তারপরে তখন পার্ক স্ট্রিট দিয়ে হাঁটা শুরু হলো। তখন একটি দেশের বৃহত্তর কর্পোরেট সংস্থা তারা একটি পত্রিকা বার করেছিলেন। পত্রিকাটার নাম হচ্ছে আকশার ভারত। এর মাল্টিলিঙ্গুয়াল ছিল, অনেকগুলো ভাষাই ছিল। পার্ক স্ট্রিটে অফিস ছিল। তো 500 টাকার চাকরি। তখন নীলমণি রক্ষিত ছিলেন, নীলমণি রক্ষিত প্রধান সম্পাদক ছিলেন। তো তিনি আমাকে দায়িত্ব বর্ধমান জেলার জন্য দিয়েছিলেন। তো সেই সময় মানে বরাবরই আমি অ্যান্টি এস্টাবলিশমেন্ট সংবাদ করতে ভালোবাসতাম, যাতে অনেকে অপছন্দ করতেন বা করতেন না। তৎকালীন বামফ্রন্ট নেতৃত্ব, তারা আজকে কেউ নেই, তারা প্রয়াত হয়েছে। তো এই কথা বিভিন্ন সময় শুনতে হতো, সেই সময় বাবাকেও শুনতে হয়েছে যে আপনার ছেলে, আপনি বামপন্থী আন্দোলন করেন, আপনার ছেলে আমাদের বামফ্রন্টের বিরুদ্ধে সংবাদ করছে। বাবা একটা কথা বলেছিলেন যে বারবার করে, যে ওটা তার পেশা, ওটা তার কাজ, ওটাও করে, এখানে আমাকে ইন্টারফিয়ারেন্স করতে বলবেন। আর প্রথমত বাবা এই পেশাটা পছন্দ করতেন না। যে মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে যা হয়, নুন আনতে পান্তা ফুরোয়, সেটার ব্যাপার। তো চাকরি করবো একটা ব্যাপার, সেই গ্রুপ ডি হোক গ্রুপ সি হোক, এরকম একটা ভাবনা চিন্তা তখন ছিল, ধারণা ছিল তখন। কিন্তু জেদ তো কখনো ওই গ্রুপ সি গ্রুপ দিকে নিয়ে যাবে না। যাই হোক, সেই চাকরি শুরু হলো, কাজ শুরু হলো। 500 টাকার বেতনের চাকরি, এখনো আছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার এখন আছে, যা স্মৃতিতে এখনো টাটকা, ভুলে যায়নি। একইভাবে কলকাতা থেকে, হাওড়া থেকে বাস ধরে পার্ক স্ট্রিট প্রায় আসতাম অফিসে। অনেক সহকর্মী আছে যারা আছেন বিভিন্ন জায়গায়, আমরা তাদের নাম শুনতেও পাই না, আদৌ তারা আছেন কিনা বা এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত কিনা। অনেকে ট্রেড ছেড়ে দিয়েছেন, কিন্তু আমি এখনো আছি এটা বলতে পারি। তো অটল, অবিচল, অক্ষত, মাথা উঁচু করে আছি। কিন্তু 30 বছরের লড়াইয়ের পর এখনো প্রতিষ্ঠা পেয়েছি এটা বলতে পারবো না, বলা উচিত না। পেলাম কিনা সেটা তো মানুষ বলতে পারবে। কিন্তু হ্যাঁ, প্রতিষ্ঠা বলতে কি বোঝায়? প্রতিষ্ঠা বলতে বোঝায় যে অর্থ, প্রতিষ্ঠা বলতে বোঝায় সম্ভ্রম, প্রতিষ্ঠা বলতে বোঝায় গাড়ি, প্রতিষ্ঠা বলতে বোঝায় ঐশ্বর্য, প্রতিষ্ঠা বলতে বোঝায় প্রাচুর্য, প্রতিষ্ঠা বলতে বোঝায় আশেপাশে বহু মানুষের ঘোরাফেরা। সেটা এখন অবধি উপলব্ধি করেছি কিনা আপনারা বলতে পারবেন। দেখ, আমি এখন যেগুলো বলছি সেগুলো এখন আজ থেকে 30 বছর আগে এগুলো বলা জায়গাতে আমি ছিলাম না। বয়স বেড়েছে, চুল পেকেছে, তো টাটকা তরুণ সাংবাদিকতা হিসাবে তখন কাজ করছি। যাই হোক, তো আমি খুব সংক্ষিপ্ত আকারে ব্যাপারটা বলার চেষ্টা করছিলাম। কিন্তু প্রত্যেকের জীবনে একটা বড় জার্নি থাকে। জার্নি আমার ট্রেনের বগির মতো আসলে। যদি আপনি ইঞ্জিন থেকে বাদ দেন তাহলে বগিগুলো অকেজ হয়ে যাবে। তেমনি আমি যদি কথাগুলো কমপ্লিট না করি, তাহলে সেই বাস্তবতার মাঝপথে ব্রেক হবে, সেটা আমি চাইছি না করতে। কিছু বামপন্থী নেতারা আমি সহযোগিতা পেয়েছি, যাদের সঙ্গে আমার সান্নিধ্য, আমার পাওয়া সৌভাগ্য হয়েছে। 96 সাল তখন মধ্য গগনে কাজ চলছে, 97 সাল তখন কাজ চলছে। তখন বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি ছিলেন নিখিলানন্দ সর, তিনি এখন প্রয়াত হয়েছিল, প্রবীণ বামপন্থী নেতা। তিনি 98 সালে প্রথম প্রার্থী হন। তারপরে সরকার ভেঙে যায় আবার, তারপরে 99 ভোট হয়, তিনি বর্ধমান থেকে তিনি প্রার্থী হন। সিপিআইএম এর তিনি মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন। তো যাই হোক, সেটা এরকম 97 চলছে, বা মানে বল পাস চলছে, ঠেলে দিচ্ছে এদিকে, সিনিয়ররা পাত্তা দিচ্ছে না, কলকাতায় জায়গা পাচ্ছি না, ঢুকতে দিচ্ছে না। আর তখন আমি খুব ভালো বলতে পারি না, সেরকম নয়, তখন টিভি আসেনি গো। আচ্ছা, তার মধ্যে আরেকটা উল্লেখযোগ্য, সেই সময় আজ থেকে 30 বছর আগে আমার জানা নেই মাস কমিউনিকেশন কোনো ডিপ্লোমা কোর্স ছিল কিনা বর্ধমান বিশ্ববিদ্যালয়, ছিল না। তো এখন তো সব মাসকম মানে ছাতার, ব্যাগের ছাতার মতো গজি উঠেছে, এবং সেখান থেকে ছেলেমেয়েরা পাস করে তারা আদৌ কোথাও কাজ করতে পারছেন বা কি করছেন সেটা তারা বলতে পারবে। কিন্তু আমার সেই ডিপ্লোমা আমি হোল্ড আমি করি না। কিন্তু বিরাট অভিজ্ঞতা না থাকলেও অন্তত কিছু অভিজ্ঞতা আমার আছে। সেটা গঙ্গা পাড়ের অভিজ্ঞতা আছে, যমুনা পাড়ের দিল্লির অভিজ্ঞতা আছে, আরব সাগরের মুম্বাইয়ের অভিজ্ঞতা আমার আছে। আচ্ছা, আমি কখনই গৌরকিশোর ঘোষের মতো স্বনামধন্য মানুষের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়নি, স্কোপই নেই। না আমি অসুবিধা দ্রুত পেয়েছি, স্কোপই নেই কোনো। না আমি সুমন চট্টোপাধ্যায়ের মতো সাংবাদিককে পেয়েছি, সেই সৌভাগ্য হয়নি। ও এর মাঝে একটা কথা বলিনি, যখন প্রতিদিন কাগজ যখন লঞ্চ হয়,
তখন অঞ্জন বসু ছিলেন সম্পাদক, চাকরির জন্য গেছিলাম, চাকরি হয়নি সেখানে। আসলে বরাবরই তুচ্ছতার ছিলের জায়গাতে ছিলাম, এ কি করবে সাংবাদিকতা। যেহেতু আমি কমার্সের স্টুডেন্ট, অনেকে প্রশ্ন যে কমার্সের স্টুডেন্ট তো সাহিত্য হয় না, তাই হোক, কিন্তু লেখাটা তো মনের স্ফুরণ থেকে আসে, অভিব্যক্তি থেকে আসে, ভাবনা থেকে আসে, বিকশিত মনের উত্তাপ থেকে আসে। যাই হোক, এসব করতে করতে যখন 98 সালে, 92 সালে যাচ্ছি না, 98 সালে কাছাকাছি পৌঁছেছি, তখন আমাকে উনি একদিন নিখিলানন্দ স্যার ডেকে বললেন যে আপনি সাংবাদিকতা করছেন কিন্তু আলটিমেট হচ্ছে না কিছু, তা আপনি দিল্লি চলে যান। বললাম যে দিল্লি যাবো তো যেতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। বলে আপনি যান দিল্লি, আপনি আপনি কিছুটা সফল হলেও হতে পারবেন। আমি কেন বললেন? বলে আমার আত্মবিশ্বাস সে কথাই বলে, আমার মানুষ চিনতে ভুল হয় না, হতে পারে। পূর্বার ট্রেন, আমি তখন টিকিট কেটে চেপে পড়লাম স্লিপার ক্লাসে। 98 সাল 7ই নভেম্বর দিল্লি স্টেশনে তখন পৌঁছেছি, কনকনে ঠান্ডা, না থাকার জায়গা, না কোথায় উঠবো তার কোনো অস্তিত্ব নেই। যাই কোনো এক বন্ধুর মাধ্যমে সেখানে পৌঁছাই। পৌঁছে তখন চাকরি নেই, তখন সিআর পার্কে ঘোরাফেরা করছি, যে প্রতিদিন বাংলা কাগজ পড়ছি। তখন বাড়ি থেকে সে একটা আর্থিক সাহায্য স্বাভাবিক সঙ্গত সম্ভবই ছিল না। সামান্য চাকরি, তার মধ্যে মা, বোন, আমি, এদের তিনজনকে টানতেই জীবন শেষ। যাই হোক, কিন্তু কোনো সময় মায়ের সহযোগিতা বরাবরই পেয়েছি, এটা আজও পাই। কিন্তু বাবা খুব বিরক্ত হতেন, পছন্দ করতেন না এটা, যে আমার ছেলে অন্তত এই প্রতিবাদী কণ্ঠস্বরের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তা যেহেতু বাবা একটা সমাজতন্ত্রের বিপ্লবের পথে হাঁটতেন, আর আমি হচ্ছে যে সমাজ পরিবর্তনের ডাক দিতাম, তাহলে মিল মিল খেত না এটা। কারণ সমাজতান্ত্রিক বিপ্লব আর পরিবর্তনের ইঙ্গিতটা বা বিপ্লবটা এক হতে পারে না, এক পথের প্রতীক কখনই হতে পারে না। তো এই কাগজপত্র কেনাকাটি হতে হতে একদিন হঠাৎ চোখে পড়লো চেনা কাগজ, আকশার ভারত, নয়ডা সেক্টর 3-তে অফিস। সেখানে খুঁজতে খুঁজতে গেলাম। তো যাই হোক, তুচ্ছ-তাচ্ছিল্য করে চাকরি পেয়েছি, কোনো এক দয়াতে পেয়েছি। তারপর যোগ্যতার নিরিখে অনেক লড়াই হয়। তো আইএনএস বিল্ডিংয়ে তখন যারা দেশের বড় বড় সাংবাদিক, সেখানে যেতাম, সেখানে আলাপ হতো, কথা হতো। তো দু একটি সংবাদ তখন দিল্লিতেও সুষমা স্বরাজ মুখ্যমন্ত্রী, পেঁয়াজ নিয়ে ব্যাপক তোলপাড়। একটি সংবাদ আমাকে একজন সাংবাদিক দিয়েছিলেন, বলে এটা করে দেখা। তো করেছিলাম, সেটা বাইলাইন হয় নয়নদায়, নয়াদিল্লি। দেখার পরে খুব ভালো লেগেছিল। তারপরে বেঙ্গল এমটা কলিয়ারি দুর্নীতি, চন্দন বসু মানে জ্যোতিবাবুর ছেলের কথা বলছি, সেটাও প্রকাশ পায়। সে কাগজও আমার কাছে আছে, আজও তথ্য একদম সাজানো আছে, মানে সেই কাগজটা আছে। এরকম বেশ চলতে থাকে, চলতে চলতে মনে হলো না এবার একটা মানে আসলে বরাবরই আমার একটা নিজস্ব ভাবনা ছিল কিছু করবো একটা। তো হঠাৎ একদিন সন্ধ্যায় বসে আছি, তো হঠাৎ করে নিখিলবাবু বলছেন কিছু ভাবছেন? আমরা যাই ভাবছি একটা কাগজ করবো, বাংলা কাগজ। তো কাগজটার নাম কি? আমার কালবেলা। তো বিখ্যাত উপন্যাস সমরেশ মজুমদারের উপন্যাসটা পড়া হয়েছে আমার, নামটাও ভালো। শুরু করলাম, পকেটে পয়সা নেই। তার মধ্যে কর্ণেন্দু ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ ছিলেন কংগ্রেসের, শিলচরে বাড়ি। তিনি আর্থিকভাবে হেল্প করেছিলেন। একজন রাজ্যের প্রাক্তন আইপিএস আসামের ছিলেন, তিনিও ছিলেন। কিন্তু তার মধ্যে আমার সঙ্গে জীবনে ঘটে গেছে বেশ কিছু বিচ্ছুরণ এবং বেশ কিছু ঘটনা। পত্রিকা শুরুর পরে বেশ কিছু আর্থিক বিজ্ঞাপনের আদান শুরু হয়। সেখানেও কিছু বন্ধু বিচ্ছেদ, বন্ধুত্বের আঘাত প্রতিঘাত। বহু বছর পর দেখা হলো একদিন হাওড়াতে, মেট্রো স্টেশনের নিচে, যেটা হাওড়া মেট্রো আছে। তা আমাকে প্রশ্ন করছে, চিনতে পারছিস? আমি বললাম যে না, ওদের সিজোফেনিয়া হয়েছে, যেমন মেমোরি লস করছে, হতে পারে। সব মনে আছে, আমি চিনতে পেরেছি তাকে। এবং সেখান থেকে একটা প্রথম আঘাত, ধাক্কা খাই, আর্থিকভাবে ধাক্কা খাই। এসব চলতে থাকে, তারপরে লড়াই চলতে থাকে। তো এই চলতে 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 এরকম জায়গা পরিবর্তন হয়। নিখিলানন্দ স্যার তখন বলেন পার্টিতে বিতর্ক হচ্ছে, আপনাকে জায়গা ছাড়তে হবে। আমি তখন 82 নম্বর নর্থ এভিনিউতে থাকতাম। তখন মমতা বন্দ্যোপাধ্যায় আসতেন, উল্টো দিকে আকবর আলী খন্দেকার তখন যে শ্রীরামপুরের এমপি ছিলেন, তার ঘরে আসতেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এরকম অনেকে দেখার সৌভাগ্য হয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে, হ্যাঁ, আমার এই প্রসঙ্গে অনেকের কথা মনে পড়ছে, যে বিকাশ চৌধুরীর কথা মনে পড়ছে, যিনি আসানসোলের সিপিএমের এমপি ছিলেন, এবং তিনি পরবর্তীকালে সুনীল খাঁ ছিলেন। এরকম বেশ কিছু মানুষের সঙ্গে আমার সান্নিধ্য ছিল, কারণ আমি একটি পত্রিকা যখন জন্ম দিলাম, তারপর যখন লড়াই, আঘাত, আর্থিকভাবে যখন আমাকে
বিভক্ত করা হলো। তারপরে যে নতুন করে যখন জার্নি স্টার্ট করলাম, তখন শকরপুরে আমার অফিস ছিল, দিল্লির শকরপুর, ছেড়ে ইস্ট দিল্লির দিকে আপনার আইটিও ব্রিজ ক্রস করে, লক্ষ্মীনগর ক্রস করে শকরপুর ডিগবয় হাউস। তো সেই অফিসটা খুব ছোট ছিল, কেবিনটা খুব ছোট ছিল, একটা কালো চেয়ার ছিল, কিছু কাগজপত্র ছিল। সেই অফিসটা উদ্বোধন করতে এসেছিল নিখিলানন্দ সর এবং সুনীল খান, দুর্গাপুরের এমপি আর হচ্ছে বর্ধমানের এমপি। যৎসামান্য খাওয়া দাওয়া আমি আমার সামর্থ্য অনুযায়ী করেছিলাম, কিন্তু তারপরে আমি লড়াই শুরু করব। তো যাই হোক, সফলতা পেয়েছি বা পাইনি আর্থিকভাবে কিছুটা সময়, ঠিক আছে, বলছি না একটু বড় হবে ব্যাপারটা। তো তারপরে হঠাৎ করে মনে হলো এই করতে করতে আমি একটু মানে সিদ্ধান্তহীনতায় ভুগি অনেক সময়, যে এটা করবো, এটা করা উচিত, এটা করা ঠিক। আর বরাবরই ইগোয়েস্টিক, ইগোটা আমার মধ্যে বিরাটভাবে আছে, কারণ অযোগ্য ব্যক্তি দেখলেই গা গিরগির করে। আর অনেক মানুষ আছে যারা বিভিন্ন সময় আমাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে, আজকে এই সভ্যতার বা এই ব্যবস্থা তারা পিড়ি। দেখ ভালো, কেউ যদি আমাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে সফল হয়, সব থেকে বেশি খুশি আমি অন্তত হব। যাই হোক, তারপরে একটি পত্রিকা বন্ধ করে চাকরি শুরু হয়, সেটা অবশ্য আনন্দদায়ক পত্রিকা, পুরো প্রমাণ চাইলে দিয়ে দিতে পারি। বিজনেস এক্সিকিউটিভ পদে জয়েন করি, কাজ করি। অফিস ছিল আইটিওর কাছে, ইন্ডিয়ান এক্সপ্রেস বিল্ডিংস, 3rd ফ্লোর। তো সেখানে কাজ চলে, সেখানেও বেশ কিছু লেখালেখি বেরোয়। তখন দেখলাম হচ্ছে না, তারপরে আরেকটি ইংরেজি কাগজে জয়েন করলাম, ইন্ডিয়ান এক্সপ্রেস, তার প্রমাণ আছে আমার কাছে। একই বিজনেস এক্সিকিউটিভ, একজন এডিটোরিয়াল, একজন রিপোর্টার বিজনেস ডিপার্টমেন্টে চলে যাচ্ছে কি করে। আসলে যেহেতু কারবেলা করেছি, ফলে বৃহত্তর ভারতবর্ষে বিজ্ঞাপনগুলো আমার করার অভিজ্ঞতা থেকে আমার এগুলো মনে হয়েছিল যে আমি এগুলো পারবো, পেরেওছিলাম আমি। তারপরে যখন আমি দেখছি হতাশায় ভুগছি, তখন পারিবারিক কারণে যখন ফিরতে হলো, তো তখন 2005 পাঁচ সালই হবে, 5 বা 6 এরকম একটা হবে। তো ফিরে এসে তো মাথায় বজ্রঘাত, খাবো কি, করবো কি, কাজ করবো কি। কন্যা সন্তানের পিতা, মেয়ের তখন বয়স 1 বছর। অবাক দৃষ্টি তাকিয়ে থাকতাম, বাবাও তাকিয়ে থাকতেন, দেখতেন। মায়ের যেহেতু বারবার সাপোর্ট ছিল, কিন্তু বাবা বলতেন যে তো হবেটা কি। সত্যি প্রশ্নটা করেছিলেন, হবেটা কি। আজ ওই প্রশ্নটা আমার মধ্যে তাড়া করে বেড়ায় বাবা হিসেবে, যে ওর হবেটা কি। আমার মেয়ের কথা বলছি, কন্যার কথা বলছি। যদিও ম্যানেজমেন্টের ছাত্রীও, অত্যন্ত ম্যাচিওর, অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে কথাবার্তা বলে, কনভেন্টে পড়াশোনা করেছে, এবং এই আর্থিক এই দুরবস্থার মধ্যে তাকে কনভেন্টে পড়ানো আমার ওয়াইফ এবং আমি, আমার পরিবার খুব সহযোগিতা করেছে। ওদিকে সে ম্যানেজমেন্টের 2nd ইয়ারের বিবিএর ছাত্রী, বাকি ভবিষ্যৎ বলতে পারবে, ওর সিদ্ধান্ত সেটা ও নিতে পারবে, বাবা হিসাবে যা কর্তব্য সেটা করবে। তাই ওর এই পেশাগত জায়গাতে কোনো ইন্টারেস্ট ছিল না, আর কোনো আগ্রহ প্রকাশ করে না, আমিও চাইনি। কিন্তু তারপর আমার একটা মনে মনে প্রশ্ন থেকেই যায় যে তাহলে আমার পরবর্তী এই যাই যতটুকুই করেছি, তাহলে এটাকে ধরে রাখবে কে? তার মানে এটা অচিরেই মৃত্যু ঘটবে আমার চলে যাওয়ার পর। স্বাভাবিকভাবে আমার কণ্ঠস্বরের যদি ভাগিদারি হতো, তাহলে আমার কন্যাই হতো। সেও ভালো কথা বলতে পারে, সি অলওয়েজ টকেটিং। তো তাহলে ধরে নিতে হবে, তাহলে ধরে নিচ্ছি আমি যে আমার চলে যাওয়ার পর এই প্রতিষ্ঠান অচিরেই মৃত্যু ঘটবে। এটা ধরেই বাস্তবটাকে আমাকে এগোতে হবে। এই কঠিন কথাটা বললেও বাস্তব এটা, কারণ আমার ওয়াইফ এই পেশার সঙ্গে যুক্ত নয়, তার সঙ্গে এই পেশার সাথ সম্পর্ক নেই, কিন্তু সে সমর্থন করে সবসময়। দেখুন, এন্ডে চলে আসছি কেন, তার মাঝে একটা ঘটনাগুলো আছে। এবং 2006 সাল হবে সম্ভবত, তখন একটি চ্যানেল লঞ্চ করে ভারতবর্ষ জুড়ে। আচ্ছা, আমি মোটামুটি বহু জায়গায় চাকরির জন্য গেছি, তথাকথিত চ্যানেলগুলোতে। অনেকে বলে চাকরি পাননি, না না, চাকরি করিনি। অনেকে নাম্বার দিয়ে অনেকে দেখে আমাকে জায়গা দেননি, এটা ঠিক। জানি না কোন কারণে, হয়তো তাদের ধারণা থাকতে পারে যে ভয়ঙ্কর খেলা হতে পারে, ভয়ঙ্কর খেলে দিতে পারে, মানে বদবুদ্ধিতে না, সাংবাদিকতার দিক থেকে। আমি বরাবরই সংবাদ করতে ভালোবাসি, সাংবাদিকতা পছন্দ করি, খবর করতে পছন্দ করি। আমার একটু সফিস্টিকেট ইন্টারভিউ করতে ভালো লাগে, মানুষের কথা বলতে ভালো লাগে, এটা বরাবরের হ্যাবিট ছিল। কিন্তু খুব সাবলীলভাবে এই কথাগুলো যে বলতাম, সেটা তখন বলতে পারতাম না। যাই হোক, আমি একদিন তাকে ফোন করেই বসলাম যে নাম করছি না, তিনি এখনো বিরাজমান, তিনি এখন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ। তো তিনি মুখ্যমন্ত্রী, তিনি পদলেহন করে বেড়ান, এবং
মুখ্যমন্ত্রীর পদচারণে যেখানে যেখানে পদধূলি পড়ে তা তিনি পারলে কখনো রুমালে ভরে নেন। এই সাংবাদিকের কথাই বলছি। সাংবাদিকতা মানে অনেকে প্রশ্ন করে সাংবাদিকতার অবনমন হয়েছে। যদি অবনমন হয়ে থাকে তার জন্য দায়ী হচ্ছে যারা সিনিয়র, যারা মুখ্যমন্ত্রীর আশেপাশে যারা ঘুরে, যারা মুখ্যমন্ত্রী চব্যচস্য যারা এবং পদলেহন করে বেড়ান, মুখ্যমন্ত্রীর কাছে যারা বিভিন্ন ভাগিদারি অংশীদারিত্ব বুঝে নেন, তারাই হচ্ছে এই পেশাগত জায়গাটাকে শেষ করেছেন, নিজেদের স্বার্থে করেছেন। তার ফলে সাংবাদিকতা দুর্দিন নিয়ে প্রশ্ন উঠছে। তার জন্যই ডিজিটাল প্ল্যাটফর্মগুলো অত্যন্ত উন্নত হয়ে গেছে। কে দাবেদারি করতে যাবে? যদি কোনো সাংবাদিক যে বামফ্রন্টে করা লাল চোখের যদি রাঙানি সহ্য করতে পারে, সংবাদ করতে পারে, সে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সে অ্যালাউ করবে ধমক চমকের জায়গাতে? তারা করেন, তাদের ফ্ল্যাটের ব্যাপার আছে, নিউ টাউনের ফ্ল্যাট আছে, তাদের গাড়ির ব্যবসা আছে, অনেক থাকতে পারে। কাউকে ছোট করছি না, নামও করছি না। তো সেই সাংবাদিককে বললাম যে আমি একটা অডিও ভিজুয়ালে চাকরি করতে চাই। আমাকে বললো যে ওর ফেস ইজ নট এ ফটোজেনিক। কারণ যে হতে পারে। যাই হোক, আমি এই পেশাগত জায়গায় একজন খুব বিখ্যাত মানুষকে পেয়েছিলাম, পেয়েওছি, যোগাযোগ আছে, সৌম্য বন্দ্যোপাধ্যায়, খুব বিখ্যাত সাংবাদিক, আনন্দবাজারে ছিলেন। তা আমার সঙ্গে তার দেখা, আমি তখন সেই অডিও ভিজুয়ালের চাকরিটা পাই। একজন সতীর্থ আমায় করিয়ে দেয়, আমি তার প্রতি আজও কৃতজ্ঞ, আভারী। তিনি সুযোগ না দিলে হয়তো কথাগুলো বলতে পারতাম না। নামটা করি, রবিশঙ্কর দত্ত। তিনি এখনো আনন্দবাজারে পোস্টিং এবং সিনিয়র পোস্টে আছেন। নাম করতে দোষ নেই। তো যখন জার্নি স্টার্ট হয় তখন তো পরপর স্টোরি করছি, বিভিন্নভাবে ভালোও লাগছে করতে, অবভিয়াস স্টোরি এটা করছি, কিন্তু চেপে দিচ্ছে তারা। কিছু থাকে না, বস সৌমদার ক্ষেত্রে কোনো সমস্যা ছিল না, যাই আনি চেপে দেয়। কিন্তু আরে আপনি কতক্ষণ তো আপনি কেন্নকে মাটির মধ্যে মাটি চাপা দেবেন, ও ঘুরে উঠবেই তো। তো দিনের পর দিন হচ্ছে, আর দিনের পর দিন ভেতরে ভেতরে আগ্নেয়গিরি তৈরি হচ্ছে, যে অগ্নুৎপাত হবে, যে কোনো মুহূর্ত হতে পারে। তারপরে বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ক্রমে আমার ইউটিউবের নিজস্ব আছে নয়ন রায়, পারলে দেখে নেবেন আমি যা যা স্টোরি বলছি সেগুলো ঠিকঠাক কিনা বা আমার তথ্য ঠিক আছে কিনা। আমি যা বলি তথ্যের উপর দাঁড়িয়ে কথাগুলো বলি, এবং যে কোনো ম্যানুফ্যাকচার করি না। আমি কেউ হাম্বড়ো কেউ গোটা নয়। আমি আজও 30 বছরে এখনো পথ খুঁজে বেড়াচ্ছি যে আমার পথটা কোথায় গিয়ে শেষ হবে। আমি চলে গেলে তা তো পথ খোঁজা শেষ হয়ে যাবে। যাই হোক, সে তো হলো। তারপর জ্যোতিবাবুর মৃত্যু হয়েছে 2010 17 জানুয়ারি, সেই কভারেজ করা, তারপরে বিপুলভাবে কাজ করা, এবং তারপরে সেই প্রজেক্টটি বন্ধ হয়ে যায়। তখন সারদার দুর্নীতি শুরু হয়ে যায়। আরেকটি প্রজেক্ট লঞ্চ করে, সেই প্রজেক্টের যিনি মাথা ছিলেন তিনিও একইভাবে আমাকে সাপ্রেস করলেন। তখন দার্জিলিংয়ে উত্তপ্ত পরিস্থিতি। 2013 সাল, 22-23 দিন লড়াই করছি, কাজ করছি, তবু চেপে দিচ্ছেন। এই চাপানন্দ মহারাজরা আমার উপরে বেশি করে চাপতেন। তাদের জানি না কিসের ভয়, প্রাণের ভয় এ করতে। তারা কোটি কোটি টাকা লুট হয়েছে, তারা বিভিন্নভাবে লাভবান হয়েছেন। আজকে তারা কোথায় আছে, আমি কোথায় আছি, সেটা সময়, পরিস্থিতি, পরিবেশ বলে দেবে। আপনি ব্যবহারিক আচরণ যদি ঠিক থাকেন তাহলে আপনি কিন্তু থাকবেন, নাহলে থাকবেন না। তারপরে কলকাতার দুটো স্যাটেলাইট চ্যানেলে দায়িত্ব পাই। দায়িত্ব পেয়ে সেটাকে ইমপ্লিমেন্ট করি যে হ্যাঁ কীভাবে, হোয়াট ইজ মাই রোল, হ্যাঁ, হোয়াট ইজ দ্য ফ্রিডম অফ প্রেসের ভূমিকা কী, হোয়াট ইজ দ্য ডেমোক্রেসি, 4th পিলার ডেমোক্রেসি। এগুলো ইমাজিনেশন করছি, ইমাজিনেশনের সঙ্গে সঙ্গে নিজেকে তৈরি করছি। সেই সুবাদে প্রচুর ছেলে মেয়ে আমার কাছে আসে, তারা কাজকর্ম আছে, তারা প্রতি দে আর অল এস্টাবলিশড, হি অ্যান্ড সি দে আর এস্টাবলিশড। ভালো লাগে তাদের তাকিয়ে যখন দেখি যে না ঠিক আছে। তারপর তো চলে এলো হচ্ছে ডিজিটাল ওয়েব চলে এলো। এবার ডিজিটাল ওয়েবে এবার চাকরি বাকরি নির্বাসন দিতে হলো। তার মধ্যে একটা বিপর্যয় ঘটলো। কোনো এক চক্করে বললাম, ওই ওই কী বলে ওটাকে, হাত দেখে বেড়ান জ্যোতিষী, তাদের চক্করে বললাম। সেখানেও প্রতারণা, সেখানেও হয়তো আমারও কিছু ভুল ছিল। সেখান থেকে বেরিয়ে, আমি কারো নাম করছি না কারো, তারপর আমি যখন দেখলাম ডিজিটাল মিডিয়া খুব ভালো করে আসছে, তখন তার ঝাঁপানো যেতে পারে শুরু হলো। 18 সালে শুরু হলো। বেশ কিছু তরুণ টাটকা প্রাণ নিয়ে শুরু হলো। নিউ টাউনে অফিস ছিল, বক্স ব্রিজের কাছে। তারপরে মালিককে ভাড়া দিতে না পেরে যে আমার পার্টনার ছিল সে উল্টো দিকে বাড়ি নিল কম টাকায়। প্রচুর মালপত্র ছিল, কাজ শুরু হলো। কিন্তু তার মাথায় কেউ না কেউ ঢোকালো যে এই প্রতিষ্ঠানে নয়ন রায় মালিক হয়ে যাচ্ছে, যা টাকা আসছে সবই ওই নয়ন রায় নিচ্ছে। কিন্তু ব্যাপারটা সেটা নয়, একটা বিপুল টাকা ছেলে মেয়েদের বেতন দিতে হতো। যাই হোক, সেটা হচ্ছে 2019 সালে উইদাউট নোটিসে তালা মেরে দেয়। তারপরে থানায়
বিধাননগর নর্থ থানায় নিয়ে আমাকে বসিয়ে দেওয়া হয়, জেরা করা হয়, এবং সে দাবি করে যে আমি প্রতারণা করেছি, এবং সে দাবি করে যে আমি নাকি লুট করেছি, আমি নাকি টাকা নিয়ে চলে গেছি, কিন্তু সে হিসেবে দিতে পারিনি। হ্যাঁ, ডোমেনটা তার নামে ছিল, সার্ভারটা আমার নামে ছিল। যাই হোক, হ্যান্ড ওভার করে শূন্য হাতে ফিরছি, তখন আমার সঙ্গে বেশ কিছু সহকর্মী ছিলেন সে সময়, তাদেরকে আমি ভুলে যাব না, তাদের কথা আমার আজও মনে আছে। তারা বাইরে বসেছিলেন, দুজন ভেতরে ছিলেন, একজন ভেতরে ছিলেন। তো বিধাননগরের সামনে দাঁড়িয়ে আছি, তখন ভাবছি কি করব। তখন একজন উদীয়মান একদম সম্ভাবনাময় একটি সাংবাদিক আমার সঙ্গে ছিলেন, সে বললেন যে কুছ না কুছ হয়ে যায়গা। ঠিক আছে। 2020 সালে আর্থিক জোগাড় করলেন, তিনিই করেছেন, আমি করিনি। তো অফিস শুরু হয়, অফিসটা অবশ্যই বারাসাতেই শুরু হয়, এবং দ্য কোয়েরি জন্ম হয়, নামটাও তাদেরই দেওয়া। প্রতিষ্ঠান শুরু হলো, বেশ চলছে, এখনো চলছে, মানে বিরাটভাবে ব্যাপারটা না। তারপরে 2020, তারপরে করোনা কাল, তারপরে 21 বিধানসভা নির্বাচন, 22, এবং তারপরে আস্তে আস্তে বিনা মেঘে বজ্রপাত হয়। মিলন না ঘটলে যা হয়, কোথাও আমার ত্রুটি ছিল, কোথাও আমার ভুল ছিল, কোথাও আমার খামতি ছিল, কোথাও তার খামতি ছিল, কোথাও তার ত্রুটি ছিল, কিন্তু পাকে চক্রে ভগবান কখনো কখনো ভূত হয়ে যায়। আমি হয়ে গেলাম ভূত, তারা হয়ে গেল ভগবান। কিন্তু তাদের প্রতি শ্রদ্ধা আমার আছে, এই কারণে আমি আজকে যা ইনকাম করি, যেভাবে করে কমে খাই, সেটা তাদেরই বদন্যতায়। এই অবধি মোটামুটি সামারি মোটামুটি ব্যাপার। তাই যারা, আমি তিন চারটে কথা খুব মানি। একটা হচ্ছে সর মত ঝোঁকাও, মাথা কোনোদিন হেট করবেন না। আর হচ্ছে রে, প্রতিদিন ভালো ভাবুন, যে ভাবনাটা আপনার কথা মানুষ যেন শোনে। আর নাম্বার 3 হচ্ছে রে, তুমি যেটা করছো সেটাকে করে দেখা। তো ডিটারমিনেশন থেকে সরে যাওয়া উচিত। আর জব তক দম হয় তব তক সাঁ হ্যায়। জব তক সাহস আছে, দম আছে, ততক্ষণ আপনি লড়বেন। এবার হচ্ছে তাই সামগ্রিকভাবে, তো তারপরে নতুন ফ্রেম তৈরি হলো, বর্তমানে চলে আসা, অফিস করা, এবং তারপরে শাসকের, বরাবরই আমি শাসক বিরোধী সংবাদ করতে ভালোবাসি। তার মানে এই না শাসকের কে আমি পছন্দ করি না, সেটা নয়, কিন্তু ব্যাপারটা এই শাসক বিরোধী সংবাদ, দুর্নীতি সংবাদ আমি করতে ভালোবাসি বলেই লোকে আমাকে এখনো বলেন যে আপনি সংবাদটা করছেন। আসলে সংবাদটা আমি বুঝি। আমি ইগোয়েস্টিক ছিলাম কিনা, আমি আবেগপ্রবণ ছিলেন কিনা, সেটা তো পরের পার্ট, সেটা তো আজ থেকে ফেলে আসা 2-3 বছর আগের কথা বলছি। তবে আমি স্যাক্রিফাইস করেছি, কম্প্রোমাইজ করেছি ঠিকই। তাই আমি যদি মনে করতাম যে আমি কোনো বড় প্রতিষ্ঠানে চাকরি, দিল্লি হোক, মুম্বাই হোক, কলকাতা, আজও ক্ষমতা রাখি যে অন্তত আমি জায়গাগুলোতে চাকরি করার মতো ক্যাপাসিটি আমার আজও আছে। যারা এখনো বাবুর বাড়ির বাসন মাজছেন, যারা বহু বন্ধু বান্ধব আছে বাবুর বাড়ির বাসন মাজছেন, মানে এই কলকাতায় চাকরি করা মানে আমি বাবুর বাড়ির বাসন মাজাই বলি। যেদিন বাবু বলবে সেদিন বেশি, যদি বাসন হয় তাহলে বেশি করে মাজতে হবে। তো তারা পরে বুঝবেন, আজ না হোক কাল, কিন্তু আমি এটা আগেই বুঝেছিলাম। তাই আমি বিরাট বেনিফিটেড, বিরাটভাবে আমি আত্মপ্রত্যয়ের সঙ্গে বলছি সেটা নয়। আমি বলছি যে আমি বাবুর বাড়ি বাসন মাজা থেকে সরে এসে আমি নিজের ডিটারজেন্ট পাউডার তৈরি করে নিজেই প্রতিদিন বাসনটা মাজছি। বাসনটা ঝকঝকে তকতকে হচ্ছে, মানুষের কথা বলতে পারছি, মানুষ দেখতে পাচ্ছে, এমনভাবে মাজছি যাতে ওই বাসনেই মানুষের মুখ দেখা যাচ্ছে। যে মানুষের মুখের মধ্যে গ্রামের গরিব, খেটে খাওয়া প্রান্তিক স্তরের শ্রমজীবী মানুষের ন্যূনতম চাহিদার প্রশ্নে যে লড়াই এবং বেঁচে থাকার ক্ষেত্রে যে ভাবনা, সে ভাবনাগুলোকে তুলে ধরতে পারছি। স্বতন্ত্র গণতন্ত্রের স্বাধীনতার পক্ষে যে 4th পিলারে ভূমিকা, ফ্রিডম অফ প্রেসের যে রোল আধা, আমি সেটা করতে পারছি, এটাই হচ্ছে স্যাটিসফ্যাকশন বলতে পারেন। তাই 30 বছরের পংক্তিতে যদি আমি হিসেব করি কি পেলাম আর কি পেলাম না, যেটা পেলাম সেটা অনেক, যেটা পাইনি সেটাও অনেক। তাই পাওয়া আর দেওয়ার মধ্যে হিসেবে না রেখে যতক্ষণ আছেন ততক্ষণ আপনার রোলটা আপনি নেভান, চেষ্টা করুন, সিনিয়রদের সম্মান দিন, অগ্রজদের কথা শুনুন, সবার কথা শুনুন, জুনিয়রদের কথা শুনুন। একটা শিশু, তার বলার অধিকার আছে, সে কথা শুনতে হবে। এখন আমি অনেকটা নরম, এখন অত্যন্ত সহনশীল, অত্যন্ত সংবেদনশীল, অত্যন্ত ম্যাচিওর তো ছিলামই, কিন্তু হয় না মানুষ কখনো কখনো নির্ভরতার উপরে ডিপেন্ড করলে যা হয়, কিন্তু আমি মানুষকে শ্রদ্ধা করি। তাই দ্য কোয়েরি যে নামটা, এই নামটা আমার দেওয়া নয়, আমি করেছি এরকম নয়। এটাকে আমি বয়ে নিয়ে যাচ্ছি, এটাকে ভবিষ্যতে যদি বেঁচে থাকি, যদি শ্বাস থাকে, এটাকে বহুদূর নিয়ে যাওয়ার যে পরিকল্পনা, যে স্বপ্ন, যে অঙ্গীকার, যে দুর্গম পারাবার যে করার যে দুস্তর যে ভাবনা চিন্তা, যা আমি বিভিন্নভাবে করি, আমি ঈশ্বর বিশ্বাস করি। ঈশ্বরকে এ কারণে বিশ্বাস করি, মনে করি ঈশ্বরের এবং আধ্যাত্মিক ভাবনা যে আপনাকে সমৃদ্ধ করতে সাহায্য করবে।
আপনাকে বিকশিত পথের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সাহায্য করবে। যেন কোনোভাবে যেন নদীর বাঁকে আপনি হারিয়ে না যান, বা কখনো ধুলির মরুঝড়ে আপনি যেন আপনার চুল শুদ্ধ যেন ধুলোয় ঢেকে না যায়, সেখান থেকে ঝেড়ে উঠতে হবে। তাই सर मत झुकाओ, सर ऊंचा करके बात करो, और दुर्नीति के अगेंस्ट में, करप्शन के अगेंस्ट में आप सीधा बात करो, इंसान आपके साथ जुड़ जाएगा। এই হচ্ছে সামগ্রিক ব্যাপার, সামগ্রিক বিষয়, অনেকটা বড় হলো। তাই আমি না এদের খুব বিখ্যাত বিখ্যাত মানুষের সান্নিধ্য পেয়েছি এরকম নয়, যাদের সঙ্গে পেয়েছি তাদের মনে রেখেছি, অনেক বন্ধু বান্ধবকে মনে রেখেছি, আজও যোগাযোগ আছে, রাখি। আর যারা রাখেন না তারা রাখেন না, সেটা তো তাদের প্রেরোগেটিভস, আমি তো জোর করে বলতে পারি না। কিন্তু আমি আভারী খুব, আমি আজও বলছি আমি খুব আভারী, আমি খুব কৃতজ্ঞ প্রকাশ করি, অবনমন হয়ে বলছি। দ্য কোয়েরির শেষ অবধি যাওয়ার ইচ্ছা আছে। একটি বাংলা সংবাদপত্র আছে নর্থ ইস্ট নিউজ, সেটা চলছে। আর আর্থিক বিকাশের ক্ষেত্রে, সমৃদ্ধির ক্ষেত্রে যে কথা অনেকে বলতে চান, সেটা হয়তো আমার এখন হয়নি, হলে আরও বড় কিছু ভাবনা চিন্তা আছে আমার মধ্যে, যেটা যদি করার ভাবনা চিন্তা আছে। আর আমি মনে করি সাংবাদিকতা 40-এর পর থেকে একটু সাংবাদিকতাতে চুল টুল পাক ধরলে একটু পরিপক্কতা আসে, এটা তো সবাই বলে। তাই পৃথিবীতে যারা এই বিপ্লব ঘটেছে তাদের মধ্যে কিন্তু এই 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 এজটা খুব ইম্পর্টেন্ট হয়। এজ একটা 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 তারিখ, একটা সময়, একটা ইয়ার, বাকিটা কিছু না। তাই যা পাই তাই দেখি, ঘুরে বেড়াই, কখনো 2 চাকায় হোক, কখনো 4 চাকায় হোক, প্লেন তো নেই আমার কাছে। না আমি কোনো কৃতদাস, না কোনো প্রভুত্ববাদে বিশ্বাস করি, না আমি দলদাস। আমি যেটা দাস, সেটা হচ্ছে মানুষের, জনগণের প্রতি আমার চূড়ান্ত আস্থা, অগাধ ভরসা, বিশ্বাস, নতমস্তক হয়ে তাদের প্রতি আমার শ্রদ্ধা, যারা আমাকে পছন্দ করেন বা অনেকে যারা পছন্দ করেন না। আজকের পর পছন্দ করবেন কি স্যার আপনাদের ব্যাপার, কিন্তু আপনাদের আমরা চাইবো, আমি চাইবো অন্তত আপনাদের একটা সমাজচারিত শব্দে একটা লাইক অন্তত যেটা যদি হয়, তাহলে লড়াইটা অনেক যেভাবে আছে সেটা করতে পারি। একটা কথা বলে শেষ করবো, সেটা হচ্ছে আজকের এই সমাজ ব্যবস্থায় গুণধরা পচনশীল বজ্র পদার্থ যা দৃশ্যমান, যা বয়ে যায় নদীর জলে, কখনো সমাজ জীবনে, এগুলোকে উগড়ে ফেলতে গেলে সাহসী সাংবাদিকতা লাগে, যা এই মুহূর্তে নেই, কম। সবই বস্তা পচা এবং সবই হচ্ছে ধামাধরা, এবং নয় শাসক নয় বিরোধীর ধামাধরা কাজকর্ম করেন কেন কেন করেন তা বলতে পারবো না। আর জনগণ জানেন তো খুব খুব সচেতন, তারা বেছে নেয় কে সঠিক বলছে, কে বেঠিক বলছে। তাই মানুষ শেষ কথা, এটা মনে রাখতে হবে, এবং আমি সেটা মানি। আমিও মানুষ, আপনিও মানুষ, কিন্তু পার্থক্যটা তো অন্য জায়গাতে। তা দ্য কোয়েরিকে আপনারা সমৃদ্ধ করার চেষ্টা করবেন, আপনারা লাইক করবেন, আপনারা মতামত দেবেন। আমি আভারী, আপনারা আমাকে মনে রাখছেন, মনে রাখবেন, দূরে ঠেলে দেবেন না। আমি আপনাদের সঙ্গে আছি, এবং যাদের যাদের পদধূলি এই দ্য কোয়েরিতে পড়েছে, যাদের হাতের স্পর্শে এই রূপরেখা তৈরি হয়েছে, তাদের প্রতি আমার শ্রদ্ধা, তাদের প্রতি আমার স্নেহ, তাদের প্রতি আমার ভালোবাসা, তাদের প্রতি আমার অগ্রিম দীপাবলির শুভেচ্ছা। তারা ভালো থাকুক, তারা প্রতিষ্ঠিত হোক। আমিও প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টায় লড়াই করছি 30 বছর এই পেশায় কাজ করার পর। আজও বলছি যে এই পেশা অত সহজ নয়, যে আম গাছে হয়তো বললাম মানে আম পারবো, এরকম ব্যাপার নয়। অনেকটা ডিপ, অনেকটা গভীর সমুদ্রের মতো, যা করতে গেলে আপনার লাগে মনের বিকাশ, ভাবনা, চিন্তা, চেতনা, বোধ, আপনার পড়াশোনা, আপনার হচ্ছে দেশ সম্পর্কে জানা, এবং হচ্ছে মানুষ সম্পর্কে পর্যালোচনা করা, মানুষের ব্যবহারিক জীবন নিয়ে আলোচনা করা, রাজনৈতিক পলিটিক্যাল ডেমোক্রেসি নিয়ে ভাবনা চিন্তা, দেশ, অর্থনীতি, সমাজনীতি, দেশের ডিফেন্স নীতি, প্রতিবেশী রাষ্ট্রের ভূমিকা, এই সমস্তগুলো ঘটনা তার উল্লেখ করা। তার সঙ্গে আধ্যাত্মিক থাকবেই ভাবনা, তার মধ্যে মানুষের কথা বলতে হবে। যেটা আগেই বলছিলাম, জল জমিন অধিকারের প্রশ্নে দ্য কোয়েরি সবসময় সবার আগে নয়ন রায়, তা নিয়ে কোনো সন্দেহ নেই। নমস্কার, আমি নয়ন রায়।